আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আমি ফাহিম আহমেদ ইকরাম আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন ইমরান হোসাইন, সমন্বয়ক, ঢাকা কলেজ। আপনারা নিশ্চয়ই জানেন গত জুলাই মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথাকে কেন্দ্র করে সেটি ছিল হচ্ছে রাজাকার। রাজাকার এই শব্দটিকে কেন্দ্র করে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল এবং সেই গণ অভ্যুত্থানের ফলাফল স্বরূপ গত 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্টতম স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়। এবং আজকের এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা লাভ করেছি। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব যে এই স্বাধীনতা যে আমরা লাভ করলাম, এই স্বাধীনতাটাকে রক্ষা করা বা এই স্বাধীনতাটা আমাদের জন্য কতটুকু ফলপ্রসূ হলো, সেটিকে আমাদের জন্য সার্থকতা হিসেবে বয়ে আনলো নাকি এটার জন্য ব্যর্থতা হিসেবে বয়ে আনলো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই 5ই আগস্টের স্বাধীনতার মধ্য দিয়ে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি নাকি আমরা আরো পিছিয়ে যাচ্ছি? তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ইমরান ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমরা নিশ্চয়ই আপনি জানেন যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটি কিন্তু ছাত্র জনতার সকলের গণ অভ্যুত্থান, কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু এক হয়ে গিয়েছিল এই 5ই আগস্টের শেখ হাসিনার পতনের জন্য। তো আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়টি আমাদের জন্য কতটুকু সার্থকতা বয়ে আনলো নাকি আমরা আমাদের বাংলাদেশটা আরো বেশি পিছিয়ে যাচ্ছে এই স্বাধীনতা অর্জনের পরে? ধন্যবাদ ইকরাম ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। দেখুন, আসলে আমাদের 5ই আগস্টে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটি আসলে আমাদের স্বাধীনতার প্রথম ধাপ। আমরা বলবো না যে আমরা স্বাধীনতার একবার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গিয়েছি। আমরা বলতে চাই যে আমরা স্বাধীনতার প্রথম ধাপে প্রথম সফলতা পেয়েছি। একটি মানুষকে যদি আমরা মুক্ত করতে পারি, সেটাও আমাদের স্বাধীনতা। কারণ আমরা দেখেছি যে ফ্যাসিবাদের আমলে তারা আয়নাগর নামক অন্ধকার ঘর তৈরি করে সেখানে তারা আমাদের সাবেক সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনী ব্রিগেডিয়ার এবং অনেক ভাইদেরকে, বোনদেরকে তারা আয়নাগরে আটকে রেখেছিল। দীর্ঘদিন তারা তাদেরকে সেইভাবে আবদ্ধ করে রেখেছিল। সুতরাং আমরা যে তাদেরকে মুক্ত করতে পারি সেটা বলবো না, বলবো আল্লাহ তাআলাই তাদেরকে মুক্ত করিয়েছেন, হয়তো আমরা উসিলা মাত্র। এই একটা ভাইকে যদি আমরা যদি এই আয়নাগর থেকে যদি মুক্ত করতে পারি, যদি তারা যদি মনে করে যে হ্যাঁ আমরা আল্লাহর মাধ্যমে, আল্লাহর উসিলায় আমরা তাদেরকে মুক্ত করেছি, তারা যদি শুকরিয়া আদায় করে, তার মানে এটাই আমাদের প্রাথমিক সফলতা। একটা মানুষ 8 থেকে 9 বছর আয়নাগরে বন্দী ছিল, এটা কীরকম একটা জীবন আপনি একবার ভেবে দেখুন। অন্তত আমরা তাদেরকে থেকে মুক্ত করতে পেরেছি, আর আমরা তো খোলা আকাশে নিঃশ্বাস নিচ্ছি। সুতরাং আমি মনে করি যে আমরা স্বাধীনতার প্রথম ধাপে সফলতার সহিত আমরা এগিয়ে যাচ্ছি। না, একই সাথে আমি একটা বিষয় আপনাকে বলে রাখতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে এই স্বাধীনতাটা কি আসলে যেমন এখন বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে একটি গোষ্ঠী, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে কেউ কেউ এই স্বাধীনতাটাকে তাদের নিজস্ব স্বাধীনতা বলছে। মানে এই অর্জনটা শুধুমাত্র কি ছাত্রদের অর্জন নাকি গোটা বাংলাদেশের অর্জন? হ্যাঁ, আমি এখানে স্পেসিফিকভাবে বলতে চাই যে অনেকে বলতে চাচ্ছেন যে আমাদের দলের এতজন মারা গিয়েছে, এতজন শহীদ হয়েছে, আমাদের অমুক ছিল, আমাদের অমুক ছিল, আমাদের তমুক ছিল। আমি বলবো যে এটা আসলে হচ্ছে, আমি এটা বলবো যে শেখ হাসিনা যখন এই দেশে ক্ষমতায় ছিলেন, তিনি ডিভাইড অ্যান্ড রুল নামে ইংরেজদের সেই অপনীতি অনুসরণ করেছিলেন। তিনি এই দেশটাকে, এই জাতিটাকে দুইটা ভাগে বিভক্ত করেছেন। আপনি দেখুন এখন এই যে আমাদের ছাত্রীরা গ্রাফিতি করলো, মাদ্রাসা শিক্ষার্থীরা বা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, ডানরা বামরা, যেই মতাদর্শী হোক, সবাই কিন্তু একসাথে কিছু কাজ করেছে। কোথাও কিন্তু গ্রাফিতি নিয়ে কোনো বিশৃঙ্খলা হয়নি যে তোমরা অমুক দল, আমরা তমুক দল, তোমরা অমুক কলেজের, আমরা তমুক কলেজে, তোমরা অমুক বিশ্ববিদ্যালয়, আমরা তমুক বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের আমলে আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছিল কীভাবে, যে একটা মুক্তিযুদ্ধ পক্ষের দল, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দল, সরকারের বিরুদ্ধে যাওয়া মানে কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দেওয়া, এইভাবে তারা আমাদের বিভক্ত করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদেরকে বিভক্ত করার পায় তারা চলতেছে। বিশেষ করে এখন অনেকে বলতেছে যে আমাদের এই গণঅভ্যুত্থানে আমাদের এতজন শহীদ হয়েছে, আমাদের এই দলে ততজন শহীদ হয়েছে। আমি মনে করি যে এটা বলা অনুচিত। কারণ আজকে যদি তারা যদি বলে তাদের এতজন শহীদ হয়েছে, কালকে আরেকদের বলবো আমাদের এতজন শহীদ হয়েছে, আমাদের এতজন শহীদ হয়েছে, এভাবে করে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে। সেই বিভক্তিটার উৎপত্তি কোথা থেকে আমি যদি একটু স্পেসিফিক করে বলতে চাই এবং একটু কোট করে বলতে চাই, একজন সমন্বয়ক সার্জিস যিনি বলেছেন যে তাদের এই স্বাধীনতা, মানে তারা বলতে চাচ্ছেন যে একজন স্বৈরাচারকে বিদায় করেছে আরেকজন স্বৈরাচারকে বসানোর জন্য নয়। তো আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল কিন্তু প্রথম সারির, এবং আমি কিন্তু স্পেসিফিক যদি বলি, তার এই কথাটার লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল বিএনপিকে কটাক্ষ করা বা বিএনপির উদ্দেশ্যে কথাটা বলা। অর্থাৎ তারা স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করিয়েছে, তার মানে তারা বিএনপিকে ক্ষমতায় আসতে দিবে না। কিন্তু বাংলাদেশের মানুষ তো বিএনপিকে চায় এবং বিএনপি একটা অবশ্যই এটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, আপনি নিশ্চয়ই জানেন। আমি পাশাপাশি আরেকজনের কথাও যদি বলি কোট করে, হাসনাত আব্দুল্লাহ, তিনি বললেন যে তারেক রহমান বিএনপির একজন সিনিয়র নেতা, তিনি বিএনপির বর্তমান চেয়ারপারসন, তিনি নাকি স্টুডেন্টদের ভাষায় কথা বলছেন।
তো তারা কি আসলে তারাই তো বিভাজনটা তৈরি করছে, তারাই তো বলতে চাচ্ছে যে এই এই রাজনৈতিক দলগুলোর তো অবদান ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। অবশ্যই ছাত্র জনতার এক ঐক্যবদ্ধ হয়েছে বলেই আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু 17 বছর যাবত একটা রাজনৈতিক দল কিন্তু কম অত্যাচার নির্যাতনের শিকার হয়নি। কিন্তু তারপরও আজকে এই 1 মাসের একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা এখন ক্রেডিট নেওয়ার যে একটা পায়তারা করছে, এটা কতটুকু ভালোভাবে দেখছেন আপনি? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে দেখুন যে আপনি নিজেও বললেন যে রাজনৈতিকভাবে তাদের অবদান ছিল। আমরাও এটা বলতে চাই যে হ্যাঁ, বিএনপি জামাতের বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে অবদান ছিল। বিশেষ করে যখন আমার কাছে খুব একটা আশার সঞ্চার জ্বলেছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ভাই বোনদের উপরে, বিশেষ করে আমাদের বন্ধুর উপরে ছাত্রলীগ নামের পশুরা যখন আক্রমণ চালায়, তখন এই ছাত্র দলরাই তারা এগিয়ে আসে, তারা বলে যে আমাদের শিক্ষার্থীরা থাকবে। এবং আমি যখন সায়েন্স ল্যাবে যাই 15 তারিখে বা 16 তারিখে, তো যখন আমাদের ছাত্রলীগ, ঢাকা কলেজের ছাত্রলীগ বাহিনী সাথে আরও অন্যান্য কলেজের ছাত্রলীগ বাহিনীদের সাথে যখন আমাদের ইট পাটকেল নিক্ষেপ হচ্ছিল বা ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছিল, তখন সেখানে আমি 2 দিনকে জিজ্ঞাসা করি, আহত হয়ে একটা ছেলে ছিল, হয়রান হয়ে ক্লান্ত হয়ে, তাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কোথায় থাকো? বললাম আমি কামরাঙ্গীরচর থাকি। কী করো? বললাম আমি ছাত্রদল করি। কোন কলেজে পড়ো? বলে ভাই মামলার কারণে পড়াশোনা করতে পারি না। এই ছেলেটা আসছে। আরেকটা ছেলেকে জিজ্ঞাসা করলাম হাসি মুখে, যেহেতু আনন্দ এক্সাইটেড, আমরা আমাদের ভাইরা আজকে আসছে, আশেপাশে কলেজের থেকে সবাই আমাদেরকে, ঢাকা কলেজ ইউনিভার্সিটিকে সাহায্য করতে আসছে সবাইকে, শিক্ষার্থীদেরকে। তখন আমি একদিনকে জিজ্ঞাসা করলাম তুমি কোথা থেকে আসছো ভাই, কোথা তোমার বাসা, কোন কলেজে পড়ো? বললাম চাঁদপুর থেকে আসছি। তো আমি অবাক হয়ে গেলাম, চাঁদপুর থেকে মানে? বলে যে গতকাল আমাদের দলের থেকে বলছে যে সাধারণ ছাত্রদের ব্যানারে, সাধারণ ছাত্রদের হয়ে, ছাত্রদলের ব্যানার নয়, সাধারণ ছাত্রদের হয়ে আমরা কাজ করব, যার ফলে আমি চাঁদপুর থেকে আসছি। সে চাঁদপুর থেকে এখানে এসে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। মানে তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল ছাত্রলীগ নামের পশুদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদদের বিরুদ্ধে। তো এই দিক থেকে আমি বলবো যে অবশ্যই আমরা তাদের কাছে ঋণী। আসলে এই কথাটা বলা একবার অনুচিত যে আমরা তাদের কাছে ঋণী, বরং আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী, এই জন্য আমরা এগিয়েছি। যদি আজকে যদি বলে আমরা তাদের কাছে ঋণী, তার মানে কি আমরা ক্ষমতা চলে গেছি, তাদেরকে ব্যবহার করে তারা তাদের মধ্যে আছে, বিষয়টা এরকম নয়। আসলে তারাও আমাদের উপকার করছে, আমরা তাদেরকে উপকার করবো, আমরা একসাথে মিলে দেশটা তৈরি করব। দ্বিতীয় বিষয় আপনি যেটা বললেন সার্জি সালাম যে কথাটা বলেছেন, আসলে সার্জি সালাম কিন্তু কোনো দলের হয়ে তিনি কথাটা বলেন, তিনি একজন ব্যক্তি হিসাবে কথাটা বলেছেন এবং তিনি একজন মানুষ, ফেরেশতা নয়। 2 নম্বর হচ্ছে যে আমরা যখন দেখতে পেয়েছিলাম 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই বিকেল থেকে 5-6 তারিখে যে তাণ্ডব আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে আমরা বলবো না যে তাণ্ডব আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগ আওয়ামী লীগদের এদের উপরে, এবং বিশেষ করে আওয়ামী লীগের যে পেটাও বাহিনী ছিল, পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীর উপরে যে আক্রমণটা চালানো হয়েছে, এটা আমরা দেখে খুবই অবাক হয়ে গিয়েছি। আমরা ভাবতে পারিনি যে এরকম একটা কিছু ঘটবে। আর এইগুলোর সাথে বেশিরভাগই কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সাধারণত বিএনপি জামাতের লোকের সাথে জড়িত ছিল। বেশিরভাগই আগুন পোড়া, বিভিন্ন মানুষের নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া, বিভিন্ন মানুষকে হত্যা করা এবং বিভিন্ন ধরনের, তারপরে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের মামলা। বিশেষ করে আমি একটা জেলায় গিয়েছিলাম, সেখানে শুনলাম যে সেখানে বিএনপি জামাতের নেতারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে যারা জড়িত ছিল না তাদেরকে মামলা দিচ্ছে, মামলা দিয়ে তাদেরকে আবার সাইডে তাদের থেকে টাকা পয়সা নিয়ে নিতেছে, যে টাকা পয়সা দাও, তারা তোমাদের ছেড়ে দেবো। এবং আমরা এখন আমাদের এলাকায় অনেক জায়গায় দেখতেছি যে অনেক আওয়ামী লীগের যারা আমাদের বিরুদ্ধে ছিল, মাঠে ছিল, তারা আওয়ামী লীগের বিএনপি নেতাদেরকে টাকা পয়সা খাবিয়ে তারা মোটামুটি দলে চলে এসেছে, বা তারা ম্যানেজ করে এলাকায় ঠিক আছে তাদেরকে ম্যানেজ করে। এবং আমরা যে 5-6 তারিখে যে তাণ্ডবটা দেখেছি, এটা আমাদেরকে বিস্মিত করে। আমরা ভাবতে পারি না যে আমরা দেখেন কেন্দ্র থেকে, বিএনপি জামাতের যে কেন্দ্র থেকে জনাব তারেক রহমান এবং আমাদের শ্রদ্ধেয় বাবার চেয়ে বয়সে বড় স্যার ফখরুল আলম বা ফখরুল ইসলাম আলমগীর স্যার, যিনি আমাদের ঢাকা কলেজে একসময় শিক্ষক ছিলেন, সেই হিসাবে আমার শিক্ষক, কারণ সেই কলেজে আমি শিক্ষার্থী, উনি কিন্তু বলেছেন যে এই সমস্ত তাণ্ডব থেকে বিরত থাকতে এবং আওয়ামী লীগ তাদেরকে মাফ করে দিতে, ক্ষমা করে দিতে বা তাদের উপর প্রতিশোধ না নিতে। কিন্তু তারপরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নদেরকে হত্যা করা হয়েছে এবং আমরা তারপরে দেখেছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এবং এটা মদদে পরবর্তী বলা যায় যে এই বিএনপি জামাতের তৃণমূল পর্যায়ের লোকেরা জড়িত ছিল, যদিও বিএনপি জামাত থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সার্জি সালাম হয়তো বলেছে যে আমরা এক স্বৈরশাসককে বলে আর স্বৈরশাসককে আনবো না। কিন্তু এটা মনে হতে হবে যে সার্জি সালাম কিন্তু সরাসরি বলেনি যে এই স্বৈরশাসকটা কে, বিএনপি জামাত নাকি অন্য কেউ। তারা বলেছে যে আনবো না। কেননা দেখুন যে বর্তমানে সংবিধানের যে অবস্থা আছে, এই অবস্থায় যদি নির্বাচন দেয়, সংবিধান কিন্তু সংশোধন না করে যদি নির্বাচন দেয়, তাহলে কিন্তু সে একই অবস্থা থেকে যাবে। তারা কিন্তু তাদের অধীনে নির্বাচন দিবে, শুধু তাদের অধীনে তারা এবার নির্বাচন দেবে। তাই তারা বলছে যে আমরা কোনো স্বৈরশাসক কাঁচা সিস্টেম রাখবো না, মূলত স্বৈরশাসককে বসাবো না বলতে এই যে দেখুন, যেহেতু 9 সালে যখন পরিবর্তন, যেহেতু 9 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কিন্তু আমরা ভাবতেন তারা স্বৈরশাসক হবে। তারা স্বৈরশাসকের রূপে যায় 13 সালের পর থেকে, হেফাজতের নেতাদেরকে হত্যার পর থেকে, বিএনপি জামাতের বিভিন্ন নেতাদেরকে হত্যা গুম করার মাধ্যমে ইলিয়াস আলীকে হত্যা করলো, সেখানে সেখানে নাটক করলো, তার বাসায় গেল, তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করলো, আবার সেই কিন্তু তার পাশে কি সেই ইলিয়াস আলীকে হত্যা করলো। এই যে এর মাধ্যমে কি স্বৈরশাসকের নাটক সবকিছু শুরু হয়ে যায়। কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যে বললেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা, হ্যাঁ আমরা সেটা শুনেছি। আমরা তো এটাও জানি যে বিভিন্ন জায়গায় যখন চাঁদাবাজিগুলো হচ্ছিল, আমরা নিশ্চয়ই বিভিন্ন নিউজ পেপারে দেখেছি যে যুবলীগ, ছাত্রলীগ, ছাত্র দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। তো আমরা তাহলে এটা কি ধরে নিতে পারছি না যে এই ধরনের ঘটনাগুলো সবই যে আমরা
তরফাভাবে বিএনপির উপরে বা জামাতের উপরে চাপিয়ে দিচ্ছি। একই সাথে আমরা নিশ্চয়ই জানি যে বিভিন্ন এলাকাতে যখন রাজনৈতিক দলগুলো চরম পর্যায়ে চলে যায় তখন কিন্তু মানে একই দলের মধ্যে একটা কোন্দল সৃষ্টি হয়, যেটা আমরা বিগত দিনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ দেখেছি। এখন আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে কিন্তু আওয়ামী লীগের আপনার নিম্ন সারির কিছু নেতাদের সাথে প্রবলেম থাকতে পারে, রাস্তায় আসবে না, কারণ সেই প্রবলেমটা ক্রিয়েট করাকে কেন্দ্র করে মানে এই সুযোগটাকে এমনও তো হতে পারে আওয়ামী লীগের অনেক তৃণমূল পর্যায়ের নেতা ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের উপরে হামলা চালিয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। এরকম ঘটনাও তো আমরা দেখেছি বিগত দিনের রাজনৈতিক ইতিহাসগুলো। বিগত দিনে দেখেছি, কিন্তু বর্তমান সময়ে তো আমরা এরকমটা দেখতে পাই না। এখন তো আমরা পুরোপুরি নাই হয়ে গেছে একেবারে। সেখানে বিএনপি জামাতের একটা একক ক্ষমতা তারা পেয়ে গেছে এবার এই 5ই আগস্টের পর থেকে, এটা সত্য কথা। এখন আমরা দেখতেছি যে তাদেরই একক ক্ষমতা, এবং ছাত্রদের ক্ষমতা থাকবে না। কারণ এই যে ছাত্র যে বিশ্ববিদ্যালয় আজকে খুলে দিয়েছে 84 দিন বা 83 দিন পরে, শিক্ষার্থীরা আবার পড়াশোনা ফিরে যাবে। ঢাকা শহরে যে সমস্ত প্রাইভেট স্কুল কলেজ আছে এত প্রেশার উপরে রাখে, শিক্ষার্থীদের সময় হবে না তার রাস্তায় এসে আর বারবার নামার। এখানে কিন্তু তারা এককভাবে কিন্তু বিএনপি জামাতে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। আধিপত্য বিস্তার আওয়ামী লীগ নেই এখানে। আওয়ামী লীগ নেই এই কথাটা যদি আপনি বলেন তাহলে আমরা গোপালগঞ্জে কি দেখলাম, আমরা তাহলে সিরাজগঞ্জে কি দেখলাম, কারণ হচ্ছে গোপালগঞ্জে শরীয়তপুরে কি দেখলাম। দেখেন গোপালগঞ্জে কিন্তু বিষয়টা এরকম, গোপালগঞ্জে ঘরে ঘরে তাদেরকে ফ্যাসিবাদ সরকার চাকরি দিয়েছে, যার ফলে ঘরে ঘরে তারা আওয়ামী লীগ করতেছে এখন। এবং যারা ফ্যাসিবাদ সরকার তাদের বেশিরভাগ কিন্তু বিভিন্ন সরকার চাকরি আনসারে পুলিশে তারা চাকরি পেয়েছে। আমি একটা থানায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে 4 জনের সাথে দেখা হলো, 4 জনই গোপালগঞ্জের। এই 4 জনের তাহলে গোপালগঞ্জে বাড়ি মানে কি, তাহলে এদের অবশ্যই কি 9 জন করে পরিবার 36 জন আছে, এই 36 জন তো আওয়ামী লীগই করবে। এই জন্য ওইখানে বলা যায় একটা ঘাটে। এটাই তো স্বাভাবিক। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়গুলোতে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে বসানো হয়েছে। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের অস্তিত্ব নেই, এই কথাটা যদি বলেন আমি এটার সাথে একটু দ্বিমত পোষণ করছি এই কারণে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আওয়ামী লীগের অস্তিত্ব নেই বলতে আমি এটা বলতে চাই না। কোনো দলকে কখনো অস্তিত্বহীন করা যায় না। কারণ কিছুদিন আগে দেখেছেন যে সেই পাকিস্তান আমলের যারা পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ তার জন্মদিন পালন করছে কিছুদিন আগে বাংলার মাটিতে। সুতরাং পাকিস্তানের সমর্থক বা পাকিস্তানের প্রেতাত্মা যে একেবারে দেশে অস্তিত্বহীন হয়েছে তা বলতে পারবো না। তেমনিভাবে আওয়ামী লীগ মাত্র 2 মাসও হয়নি তাদের পতন হয়েছে, তাই না? সুতরাং তারা যে এত দ্রুত অস্তিত্বহীন হয়ে যাবে আমি সেই প্রশ্নটাই বলছিলাম যে আপনি যে বলতে চাচ্ছেন যে আধিপত্য বিস্তারটা আধিপত্য বিএনপি করছে। হ্যাঁ, বিএনপি এই মুহূর্তে একটু পজিটিভ অবস্থানে আছেন, এটা যেমনিভাবে ঠিক, কিন্তু আওয়ামী লীগ যে এই ধরনের অরাজকতাগুলো সৃষ্টি করছে না, এটি আপনি একেবারে নিঃসন্দেহে বিএনপির উপরে চাপিয়ে দিচ্ছেন কি করে? না, আমরা তো বলতেছি যে এখানে যেহেতু মূলত এখানে ইন্ধন পাচ্ছে বিএনপির থেকে, পিছনে থেকে তারা, যেহেতু আওয়ামী লীগের এতদিনে তারা প্রচুর পরিমাণ টাকা পয়সা কামিয়েছে, সেই অর্থ তারা এখন ইনভেস্ট করতেছে বিএনপিদের উপরে। অনেক নেই, সবার উপরে না, কিছু কিছু নেতাকর্মীদের যারা তৃণমূল পর্যায়ের, যারা এত 17 বছর ক্ষুধাই ছিল, তাদের উপরে তারা এগুলো ঢালতেছে, ঢেলে তারা তাদের থেকে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। এবং আমরা এই কিছু প্রমাণ পেয়েছি, ইতিমধ্যে বিএনপির থেকে কেন্দ্রীয় থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে, অনেককে শোকজ করা হয়েছে তাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য। আচ্ছা, ধন্যবাদ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি যেটা বলেছিলেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে তারেক রহমান এখন আমাদের ভাষায় কথা বলতেছেন। দেখুন, রাজনীতির বিষয়টা এরকম, আমরা একটা জিনিস দেখেছি, আমরা ছোটকালে ভাবতাম যে এই লোক নাম ধরে কেন কথা বলে, এই লোকের নাম ধরে কেন কথা বলে, উনি এত বড় অথচ না কোনো বলতেছে আপনি এভাবে কথা বলেন। রাজনীতি কিন্তু সবাইকে ভাই বলে বা নাম ধরেই সম্বোধন করতে হয়, এটা রাজনীতি, কিন্তু এটা শিষ্টাচারের বাইরে যায় না, আমি যেটা জানি। কারণ আমরা দেখেছি যে একজন সাংবাদিকও কিন্তু বড় বড় পর্যায়ের মন্ত্রীদেরকে স্যার না বলে ভাই বলে ডাকে, ভাই আমাকে একটা ইন্টারভিউতে ভাইকে প্রশ্ন উত্তর দেন। কিন্তু রাজনীতিবিদদের মধ্যে কিন্তু তারা নাম ধরে কথা বলতে পারে, কিন্তু সেটা শ্রদ্ধার সাথে। আমার মনে হয় না সেখানে হাসনাত আব্দুল্লাহ আমি শিষ্টাচার বহির্ভূত কথা বলতে, তিনি এটা বলেছেন যে হয়তো তার কথাটা হয়তো ভুল হতে পারে। তিনি বলেছেন যে তিনি এইভাবেই বলেছেন যে আমাদের ভাষায় কথা বলতেছেন জনাব তারেক রহমান। দেখুন, জনাব তারেক রহমান তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে আমরাও চাই না 2বারের বেশি প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী 2টার বেশি না থাকুক। দেখুন, দীর্ঘ 17 বছরটি ফ্যাসিবাদের আমল, যেখানে বিএনপি জামাত দীর্ঘ 17টা বছর আওয়ামী লীগের মধ্যে একটা স্বৈরাচারের বিরুদ্ধে তারা যুদ্ধ করে টিকে আছে, এটা বিশাল একটা কিছু। আমরাও বলতে চাই এটা তাদের জন্য একটা বিশাল একটা সাফল্য, এবং তারা টিকে আছে, এই জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। কারণ তারা টিকে আছে বলেই এখনও অন্যায় প্রতিবাদ করার মতো একটা দল ছিল। কিন্তু আমরা এইদিকে আরও দেখতে পাই যে 17 বছরে কিন্তু তারা কখনো এই কথা বলে না যে আমরা 2 টার্মের বেশি কোনো প্রধানমন্ত্রী দেখতে চাই না। আমাদের ছাত্ররা যখন বলেছে, আমাদের বিপি নুরুল হক সর্বপ্রথম এই কথা তুলেছেন 2018 সাল থেকে তাদের দল গঠন হওয়ার পরে। আমি তখন তার কিছু ভিডিও আমি রেগুলার দেখে আসতেছিলাম, সে প্রায়ই বলতো যে আমরা 2 টার্মের বেশি কোনো প্রধানমন্ত্রীকে দেখতে চাই না। সর্বশেষ ছাত্ররা যখন দেশ স্বাধীন হওয়ার পরে পুনর্গঠনের উদ্দেশ্যে যখন এই কথা বললেন, তখন জনাব তারেক রহমান একই কথা বললেন যে আমরাও চাই যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি না থাকুক। এই জন্য হয়তো তিনি বলেছেন যে আমাদের ভাষায় কথা বলতেছেন। আচ্ছা, তো আমরা যারা রাজনৈতিক দলগুলো করে বা যারা রাজনীতি করে বাংলাদেশের, তাদের আসলে তারা তো রাজনীতি করে জনগণের জন্যই, তো জনগণের কথাগুলোই তো মূল্যায়ন করা হবে। তো জনগণের কথাকে মূল্যায়ন করে যদি কেউ বলে যে জনগণ চাচ্ছে 2 টার্মের বেশি ক্ষমতায় কেউ থাকুক না, তো জনগণের কথাটাকে মূল্যায়ন করেই তো তারেক রহমান এই কথাটি বলেছেন।
তাহলে এখানে তো আমি কোনো দোষের কিছু দেখছি না। সেটাই তো, আমরা তো সেটাই বলতে, তাহলে আমাদের প্রতিফলনই জনগণ, তারেক রহমান বলতেছেন, এটা বলা তো অন্যায় কিছু না। আপনি তো যেটা বলতেছেন যে আমাদের থেকে তাহলে জনগণের শুনি যে সে বলবে, তাহলে এটা আমাদের কাছে অন্যায় জনগণের কিছু না। কথারই প্রতিফলন প্রতিফলন করছে করে, তারেক তাহলে আমরা তো রহমানের বলতেছি কথা যে দিয়ে। যদি তুমি আমাদের ভাষায় কথা বলতো তাহলে একই কথা হলো, তাহলে তো এটা অন্যায় কিছু না। না, কিন্তু আপনি স্বীকার করে ফেললেন হ্যাঁ, যে আমি অবশ্যই জনগণের ভাষায় জনগণের ঘটাবে। ভাষায় কথা বলছে, এটা কোনো দোষের বিষয় নয়। হ্যাঁ। বরঞ্চ তিনি স্পেসিফিক এই কথাটা বলছেন যে তারেক রহমান তার আগেও অনেক বক্তব্য তার ছিল যে তারেক রহমান আমরা বিএনপিকে ক্ষমতায় আনবো, বিএনপি বা তারেক রহমান তো এইসব ভাষায় কথা বলছে যে তারা ক্ষমতায় আসার জন্য, মানে আমি দেখেছি যেটা যে আসলে হাসনাত আব্দুল্লাহর কথার মধ্যে দিয়ে এটার প্রতিফলন করছিল যে তারেক রহমান যেন একটা স্ট্যান্ডবাজি করছেন। আপনার কাছে কি মনে হয় যে তার কথাতে কি এরকম একটা প্রতিফলন ঘটে? দেখুন, আমি তার বক্তব্যটা পুরোটা শুনি নাই। আপনি যেটা বলছেন আমাদের ভাষায় কথা বলতেছে, আমি বক্তব্যটুকু শুনেছি। আর যদি স্ট্যান্ডবাজি এটা যদি তিনি বোঝাতে চান, এটা আসলে রাজনীতি ব্যক্তিরা এত কৌশলে কথা বলে যে তাদের কোনো কথা কেউ পজিটিভলি কেউ নেগেটিভলি নেয়। সুতরাং আমি বলতে পারি যে আপনি এটা এই হিসাবে নিতে পারেন, কিন্তু আমি না শুনে এখন আর বলতে পারতেছি না যে এটা আসলে কীভাবে সে কোন উদ্দেশ্যে এটা বলেছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যে আমরা নিশ্চয়ই জানি যে ঠিক স্বাধীনতা অর্জনের পরপর যে সময়টা, ওই সময়টা আমরা দেখেছি যে বাংলাদেশে ইন্ডিয়ার একটি ইচ্ছাকৃতভাবে একটি বন্যা সৃষ্টি করা, বা আমি বলতে পারি যে হয়তো এটা একটা ডিজাস্টারই ধরে নিলাম আমরা। তো এই সময়টায় যে বাংলাদেশে যে বন্যাটা শুরু হলো এবং ঠিক স্বাধীনতার পরবর্তী সময়ে একটি সরকারের উপর একটা চ্যালেঞ্জ কিন্তু ছিল। তো আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই সরকার সেই চ্যালেঞ্জটি সঠিকভাবেই ওভারকাম করতে পেরেছে। এবং পাশাপাশি আমি এটাও বলবো যে আমরা নিশ্চয়ই দেখেছি যে যখন সমন্বয়কদের পক্ষ থেকে দেশবাসীর কাছে আবেদন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা এগিয়ে আসুন, যেমনিভাবে দেশবাসী কিন্তু তাদের স্বাধীনতা অর্জনের পিছনেও তারা কাজ করেছে, একইভাবে কিন্তু তাদের ডাকে সাড়া দিয়ে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে অর্থ সহায়তা দিয়েছে। পাশাপাশি আমরা আসুন্না ফাউন্ডেশনের কথাও শুনেছি এবং পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো থেকে কিন্তু প্রচুর ত্রাণ সহায়তা বিভিন্ন এলাকাগুলোতে গিয়েছে। তো এখন আমার কথাটা হচ্ছে যে আমরা নিশ্চয়ই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলমোস্ট 11 কোটি প্লাস টাকা এসেছিল বিভিন্ন ফান্ড থেকে। তো এটাও শুনেছি যে এই ফান্ডে যে টাকাটি এসেছিল, এই টাকাটি তারা সঠিকভাবে খরচ করেনি এবং এই বিষয়গুলো নিয়ে কিছুটা জবাবদিহিতার প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। কারণ আমরা শুনেছি পরবর্তী সময়ে যখন এই কথাগুলো হচ্ছিল তখন হাসনাত আব্দুল্লাহ বললেন যে এই টাকাটি কোনো এক শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে। এবং আমার কথাটা হচ্ছে, মানুষ ত্রাণ সহায়তা দিল ওই সময়ে মানুষকে সহযোগিতা করার জন্য, এটি তো ব্যাংকে রাখার মতো কোনো টাকা না। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি আপনার ওই দিক থেকে শুরু করতে চাই, যেখানে বলেছেন যে ভারত ইচ্ছাকৃতভাবে বন্যা ভাসিয়েছে আমাদেরকে। আসলে বিষয়টা আসলে এইভাবে না। দেখেন, প্রাকৃতিক নিয়মে বৃষ্টি হবে, কখনো ভারী বৃষ্টিপাত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারত ইচ্ছাকৃতভাবে কিন্তু বৃষ্টি পানি নিয়ে আসতে পারবে না, এটা প্রাকৃতিকভাবে হয়েছে। কিন্তু তারা ষড়যন্ত্রটা করেছে আমাদের বিরুদ্ধে এখানে, যে তারা আমাদেরকে না জানিয়ে তারা এটা ছেড়ে দিয়েছে বার্তা, বন্যা হবে, বন্যায় তাদেরও মানুষ মারা গিয়েছে। এখানে একটু বলে রাখি যে কুমিল্লা নোয়াখালীতে তো এর আগে কোনো বছরই বন্যা হয়নি, কিন্তু তাদের অঞ্চলে তো এরকম কখনো বন্যা হয়নি ত্রিপুরাতে, এটা তো দেখতে হবে। সেখানে তো এবার প্রায় বাঁধটা, আপনার কাছে মনে হয় যে বাঁধটা আসলে ভেঙে গিয়েছিল নাকি বাঁধটা? না, সেটা বলতেছি, বাঁধটা আসলে ভেঙে যায়নি, বাঁধটা তারা ছেড়ে দিয়েছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে তারা ছাড়তে বাধ্য হয়েছে, এটা সত্য কথা। কেননা তাদেরও এলাকায় প্রায় 15 থেকে 20 জন মানুষ মারা গেছে। আমি কিন্তু পরবর্তীতে বিভিন্ন এনডিটিভিটি থেকে বিভিন্ন জায়গা থেকে সার্চ করে দেখেছি, আসলে সত্য কথা, তাদের দেশেও প্রচণ্ড বন্যা হয়েছে। কিন্তু তারা আমাদের সাথে ষড়যন্ত্রটা করেছে এইখানে, যে তারা আমাদেরকে না জানিয়ে রাতের আধারে অন্ধকারের মধ্যে বাঁধটা ছেড়ে দিয়েছে, যার ফলে আমার ভাই বোনেরা ওইখানে তারা মুভ করার সময় পায়নি, তারা শেল্টারে যাওয়ার সময় পায়নি। এটা হচ্ছে তাদের বড় বেমানি। আচ্ছা, 2 নম্বর বিষয়টা হচ্ছে, আপনি বললেন যে আমাদের হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে 11 কোটি টাকা এখন আছে এবং এই টাকাটা একজন শিক্ষকের অ্যাকাউন্টে আছে। শিক্ষকের অ্যাকাউন্টে না, মূলত একজন শিক্ষক আর 2 জন সমন্বয়ক সহ 3 জনের নামে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে তারা টাকা রেখেছে। এখানে আপনার আরেকটা বিষয় বলে যে আসুন্নার ফাউন্ডেশন অনেক টাকা পয়সা উঠিয়েছে। দেখুন, এখানে কিন্তু আপনি যদি শুধু একটা জিনিস বলতে ভুলে গেছেন বা লক্ষ্য করেন নাই, আপনি যদি একটা জিনিস বারবার বলতেছেন যে টাকা। আসলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা উঠেছে, শুধু টাকা কিন্তু তারা উঠায়নি, তাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে খাবারও এসেছে, বিভিন্ন ধরনের শুকনা খাবার, তারপর এমনকি তেল, পানি, এভরিথিং সব কিছু এসেছে। সুতরাং তাদের কাছে টাকা যা এসেছে তার চেয়েও বেশি পরিমাণে খাবার এসেছে, এটা সত্য কথা। যদি টাকা যদি আসে 11 কোটি টাকার মতো, তাহলে খাবার এসেছে মনে করেন 20 কোটি টাকার মতো। আমি ডিএসসিতে গিয়ে দেখেছিলাম সেখানে কী পরিমাণে খাবারও আসতেছে, পোশাক আসতেছে। এই খাবার, তারপরে এগুলো কিন্তু তারা দ্রুত ইমিডিয়েটলি তারা সেনাবাহিনীর মাধ্যমে হস্তান্তর করেছে।
এবং আমরা এটাও তো দেখেছি যে অনেক জায়গাতে খাবার নষ্ট হচ্ছে। খাবার নষ্ট হচ্ছে কিনা এটা আমি এখনো দেখিনি এইভাবে এমন কিছু। বিভিন্ন জায়গাতে আমি দেখেছি একেবারে ইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেক জায়গাতে প্রচুর নতুন নতুন কাপড় পরেছে, বৃষ্টিতে ভিজতেছে, এগুলো কেউ সরানোর মতো কেউ নেই। প্লাস হচ্ছে আপনার পানির বোতল, লিটার কি লিটার অনেক পানির বোতল পড়ে আছে, এগুলো সরানোর মতো কোনো ব্যবস্থা নেই। এটা আমি দেখেছি যথেষ্ট পরিমাণে, এত পরিমাণে মানে অনেক ওয়েস্টেজ হচ্ছে। ওয়েস্টেজ হচ্ছে বলতে ওটা 2%, যদিও 2% আমাদের ওয়েস্টেজ করা উচিত নয়। আমাদের কথা হচ্ছে যত পরিমাণে সেভ করা যায়। কিছু বিষয় আছে তাতে গাফিলতি না, আসলে রাখার জায়গা নেই এমন একটা অবস্থা। আমি যখন গিয়েছিলাম তাদের টিএসসির এখানে ভবনগুলোতে, তখন প্রত্যেকটা ভবন ভরা, পানির বোতলটা শুধু বাইরে রেখেছিল টিএসসির এখানে। আমি আর অন্য কোনো কিছু দেখিনি, এমন দেখিনি যে কোনো খাবার বাইরে রাখছে বা কোনো কিছু। তাহলে কি আমরা বলতে পারি না এটা তাদের মেইনটেনেন্সের? না, আমি তো দেখি না এরকম কিছু। এবং আমার কাছে এখন এমন কিছু আছে যে খাবার নষ্ট হচ্ছে, এটা জানি যে খাবার জমা আছে, ঔষধ জমা আছে, পানি জমা আছে, মজুদ আছে, কিন্তু নষ্ট হচ্ছে বিষয়টা আসলে এরকম নয়। স্পেসিফিক যদি আপনি বলেন যে হ্যাঁ তাদের দিক থেকে তারা অনেক চেষ্টা করেছে, গুছানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা সমালোচনা তো দেখছি। দেখুন তারা কিভাবে করবে, একে তো ক্যাম্পাস বন্ধ, আজকে মাত্র হল খুললো, যার ফলে এখানে যথেষ্ট পরিমাণে শিক্ষার্থী নেই। তারা স্বাধীনতার পরে যারা বাসা চলে গিয়েছে, অল্প পরিমাণে শিক্ষার্থী রয়েছে। তারপর হচ্ছে আরেকটা বিষয় দেখুন যে আমরা একটা সমস্যার সমাধান সুবিধা আগে আসতে হয়েছে। রাজনৈতিক বিভিন্ন কাজ, যেমন ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের লীগের যে অভ্যুত্থান, গণপাল্টা অভ্যুত্থান বা প্রতি বিপ্লব, তারা এগুলোর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। আবার একই সময় বন্যার বিরুদ্ধে লড়তে হচ্ছে, যার ফলে সিচুয়েশনটা আসলে আমরা ছাত্র হিসাবে আমরা তো কোনো দৈত্য দানব বা কোনো সুপারম্যান নই যে আমরা সব A to Z আমরা গুছিয়ে আনতে পারবো। আমাদের কাজে ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তবে সমালোচনা হবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, একপাক্ষিক যেন সমালোচনা না হয়। আমাদের বিষয়টা আসলে দেখতে হবে। আমরা তো এরকম না যে কোনো সুসংগঠিত গঠিত কোনো দল বা কোনো একটা সংস্থা যারা A to Z পুরো মেইনটেনেন্স তাদের ধারণা আছে, সুতরাং আমাদের দ্বারা কিছু ভুল হতে পারে, স্বাভাবিক। কিন্তু এটাও তো দেখতে হবে যে আমরা যখন দেখছিলাম যে শুধু ছাত্ররাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে গিয়ে কাজগুলো করেছে, স্বেচ্ছাসেবক অনেকেই ছিল যারা সাধারণ আমাদের 7 কলেজের ভাইরা সেখানে সাহায্য করে কাজ করেছে। পাশাপাশি আমি যদি একটি যে আসুন্না ফাউন্ডেশনের কথা বললাম, তো আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা এখন পর্যন্ত হলো না। যদি আমি একটু বলে রাখি, আপনাকে প্রশ্নটা পুরোটাই করছি, সময় দিচ্ছি। তো আসুন্না ফাউন্ডেশন যদি পারে, তাদেরকে নিয়ে যদি কোনো স্বচ্ছতার জবাবদিহিতার কোনো প্রশ্ন না আসে, আসুন্না ফাউন্ডেশনের 100 কোটি টাকার উপরে তাদের অনুদান এসেছে। তো তারা যদি 100 কোটি টাকার অনুদানকে সঠিকভাবে অডিটের মধ্য দিয়ে এবং সবকিছুকে পাই টু পাই হিসাব বুঝিয়ে দিয়ে তারা ফেসবুকে পোস্ট করতে পারে, তাহলে কেন ছাত্ররা পারবে না? তাহলে তারা কিভাবে একটি রাজনৈতিক দল করে দেশ চালানোর আশা করে? এটা আমি বলবো না যে আসুন্না ফাউন্ডেশন এখনো তাদের পাই টু পাই হিসাব দিয়েছে অডিটের, এরকম কোনো প্রমাণ আমি এখনো পাইনি। আমি যদি ফেসবুকে একটু খুঁজেন তাহলে দেখতে পারবেন নিশ্চয়ই। ফেসবুকে খোঁজা বলতে হচ্ছে তাদের অফিশিয়াল পেজ থেকে, তো এরকম অফিশিয়াল পেজে অবশ্যই এসেছে কিনা। আহমদুল্লাহ হুজুর তার নিজের অফিশিয়াল পেজে এই পোস্টগুলো দিয়েছে, A to Z হিসাব। হ্যাঁ, A to Z হিসাব। এই জন্য তাহলে তাকে অবশ্যই ধন্যবাদ। কিন্তু এখান থেকে তার ব্যাপারে আমি মনে হয় না তার ব্যাপারে সমালোচনা ঘাটতি থাকবে, এই কারণে যে একে তো হচ্ছে আসুন্না ফাউন্ডেশন নামটা যখন মনে পড়ে তখন কিন্তু একটা আল্লাহর কথা মনে পড়ে, সুন্না, আল্লাহ এবং নবীর কথা মনে পড়ে। সুতরাং এখানে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে একটা সমালোচনা করবো ইসলামিক একটা ফাউন্ডেশনের বিরুদ্ধে, সংস্থার বিরুদ্ধে, আসলে আমার এটা সত্য হয় নাকি মিথ্যা হয়, একটা ভয় কাজ করে। ধর্মীয় একটা বিষয় আছে, আমাদের ধর্মের প্রতি একটা সহানুভূতি আছে এবং ধর্মীয় বিষয়ের প্রতি আমাদের একটা আবেগ কাজ করে সবসময়। সে ধর্মীয় নাম আমরা কিন্তু দেখেছি যে বিগত দিনে ফ্যাসিবাদের আমলে অনেক প্রতিষ্ঠান তার ধর্মের নাম ব্যবহার করে তারা অনেক অপকর্ম করেছে। আমরা বলতেছি না যে আসুন্না ফাউন্ডেশন এটা করতেছে, কিন্তু আমরা বলতেছি যে মানুষের একটা সহানুভূতি আছে, যার ফলে সমালোচনাটা আসলে হওয়া উচিত কিনা আমি জানি না, কিন্তু হইলেও সেটা যদি 100% হওয়ার কথা, সেখানে দেখা যায় 10% হবে বা 20% হবে, কারণ একটা ধর্মীয় সেন্টিমেন্ট এখানে কাজ করে। হাসনাত আব্দুল্লাহর কথা যে কথাটা বলেন যে ব্যাংকে 11, আমি একটু শেষ করে দিই যে ব্যাংকে 11 কোটি টাকার কথা বললেন আছে, সেটা আমি আপনাকে প্রথমে বলছি, শুধু ব্যাংক কিন্তু টাকাই উঠে নেয়, ব্যাংকের হাতে কিন্তু তাদের খাবার উঠেছে। যদি 11 কোটি টাকা ওঠে তাদের কিন্তু 20 কোটি টাকা খাবার উঠেছে, তারা সে খাবার ইয়ে করেছে। এবং আমরা একটা জিনিস দেখেছি যে এই যে বন্যার সময় দক্ষিণ পূর্ববাসীর জন্য এত পরিমাণে খাদ্য সংগ্রহ করা হয়েছে, এগুলো কিন্তু সব প্রাথমিক সমস্যা, খাদ্য সমস্যা, স্যালাইন বা চিকিৎসা সমস্যা, নিরাপদ পানির সমস্যা প্রাথমিক। এবং আমাদের সারা দেশ থেকে, এমনকি আমি আমার গলিতে কাজ করা বন্ধ করে দিয়েছি, আমি আমার এলাকায় খাদ্য ত্রাণ উঠানো বন্ধ করে দিয়েছি। কি জন্য বলতে পারেন, কেন করি নাই? এত পরিমাণে শিক্ষার্থীরা ত্রাণ উঠাচ্ছিল, প্রত্যেকটা গলি থেকে 2-4 করে ত্রাণ উঠাচ্ছিল, প্রত্যেকটা এলাকার স্কুল থেকে শিক্ষার্থীরা ত্রাণ। আমার স্টুডেন্ট সে ক্লাসে গিয়ে তার বন্ধু থেকে ত্রাণ উঠেছে, চলে গেছে রাস্তায়, তার গার্ডিয়ান ফোন দিছে আমাকে যে ওনাকে স্কুলে নাই, স্যার আমার ফোন দিছে, আপনি একটু গিয়ে দেখেন। আমি গেলাম, গিয়ে আমি যে ভাবছি হয়তো মনে হয় কোনো সমস্যা হয়েছে, গিয়ে দেখি ও গেছে ত্রাণ উঠাইতে। 7-এ পড়ে, 8-এ পড়ে স্টুডেন্ট, সেও ত্রাণ উঠাইতেছে, গলিতে গলিতে ত্রাণ উঠাচ্ছে। তার মানে
আমাদের ফেনীবাসী ভাইদের জন্য বা ফেনী এবং লক্ষ্মীপুর আরও যে কুমিল্লা শহর যে জেলাগুলো আছে বাসী ভাইদের জন্য যথেষ্ট পরিমাণে সাময়িক সময়ের জন্য খাদ্য উঠানো হয়েছে, খাদ্য, চিকিৎসা এবং বিশুদ্ধ পানি সংগ্রহ করা, সেখানে মানে এগুলো তুলে দেওয়া হয়েছে। সুতরাং সেই দিক থেকে আমি বলতে চাই যে তারা হয়তো ভেবেছে বা যে আমরা একটা দীর্ঘকালীন প্ল্যান নিই, যেহেতু খাদ্য সংকট সমস্যা দূরীভূত হয়ে যাচ্ছে, পানি সমস্যা দূরীভূত হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা দীর্ঘকালীন প্ল্যানে আগাই কীভাবে এই সমস্যা দূরীভূত হওয়ার পরে আমরা তাদের জন্য ঘরবাড়ি নির্মাণের কাজ করব বা আমরা একটা সংস্থার মাধ্যমে আমরা কাজ করে আগাবো। তারাই জানে কি প্ল্যানে তারা টাকাটা দেখছে। আমার যেটা মনে হয় যে দীর্ঘকালীন কোনো প্ল্যানে বাস্তবায়ন করার জন্য, ঘরবাড়ি নির্মাণ করার জন্য, ওয়াশরুম তৈরি করার জন্য, কল নির্মাণ করার জন্য, স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার জন্য এবং বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ করার জন্য তারা টাকাটা এখনো রেখেছে এবং তারা সেই কাজে টাকাটা ব্যয় করতে চাচ্ছে। আমি বুঝতে পেরেছি আপনার কথা, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে অবশ্যই ধরে নিলাম এই টাকাটা তারা দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান করার জন্য বা মানুষের সহযোগিতা করার জন্য এই অনুদানটা তারা ব্যবহার করবে, কিন্তু আমার কথাটা হচ্ছে এই কথাটা হাসনাত আব্দুল্লাহ সমালোচনার পরে কেন বললেন, আগে কেন এই বিষয়টা পরিষ্কার করলেন না? কারণ আসুন্নাহ ফাউন্ডেশন তো প্রথম থেকেই তাদের প্রত্যেকটা স্টেপের কথা মানুষের কাছে শেয়ার করছে। আমরা কিন্তু সবাইকে একই মাপকাঠিতে মাপতে পারবো না, কারণ আসুন্নাহ ফাউন্ডেশনের কাজই হচ্ছে দাতব্য, তাদের উদ্দেশ্য কিন্তু এটা। সুতরাং তারা এখানে বিচক্ষণতা প্রমাণ দিবে, এটা স্বাভাবিক। তারা অনেক অভিজ্ঞ এই ব্যাপারে এবং তারা যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান, ফ্যাসিবাদের আমলে তারা কাজ করে গেছে, মানে কি তারা কতটা সচেতন হতে পারে যেখানে ফ্যাসিবাদ একটা প্রতিষ্ঠানকে দেখলে কীভাবে তাকে দাবায় দেওয়া যায়, কীভাবে তাকে ধ্বংস করা যায় সেই চিন্তা ভাবনায় ছিল। সেটা কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে করতে পারেন, কারণ আসুন্নাহ ফাউন্ডেশন তারা অনেক বিচক্ষণ। সুতরাং সেই বিচক্ষণতার সাথে হাসনাত আব্দুল্লাহ আমরা হচ্ছে কয়দিনের পোলাপান, আমাদের যদি বিচক্ষণতা তুলনা করেন বা আমাদের কর্মকর্তা তুলনা করেন, সেটা প্রশ্নই আসে না, সেটা তুলনায় আসে না। তাহলে বুঝে নিলাম, ঠিক আছে, তারা হয়তো বা সেই ব্যাপারে এতটা পরিপক্কতা এখন পায়নি। তাহলে আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চাই, তারা এতটা পরিপক্ক হয়নি এটা আপনি স্বীকার করে নিচ্ছেন, কিন্তু একইভাবে পরিপক্ক মানে এই কাজের জন্য তারা তাদের তুলনায় পরিপক্ক না, কিন্তু কাজের জন্য তারা যথেষ্ট পরিমাণ ম্যাচিওর। কিন্তু তারা এখন কেন, যদি তারা পরিপক্কতাই না অর্জন করতে পারে, তাহলে তারা এই মুহূর্তে কেন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য রাখবে? পাশাপাশি তারা কেন আবার দেশকে চালানোর জন্য, দেশের একটা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় থাকার জন্য এই ধরনের পায়তারাগুলো তারা কেন করছে? আপনি আসলে মনে হয় ভুল বুঝেছেন। আমি বলেছি যে আসুন্নাহ ফাউন্ডেশন ফ্যাসিবাদের আমলে যে বিচক্ষণতা নিয়ে কাজ করে আসতে পেরেছে, তাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার তুলনায় আমাদের হাসনাত আব্দুল্লাহ বা সার্জিসের যে দাতব্য কাজ, সেটা কিছুই না। সেই দিক থেকে তারা সেই তুলনায় পরিপক্ক না। এটা কিন্তু আমি কিন্তু বলেছি দাতব্য বিষয়, দান সংস্থার বিষয়টা। আপনি যেটা বললেন যে তারা বা আমাদের বিএনপি জামাতের রাজনীতিকতা, তার সাথে যে সেই ব্যাপারে কেন তারা মন্তব্য, এটা কিন্তু দেখেন রাজনৈতিক একটা বিষয়। এবং রাজনৈতিক বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, এটা একটা ইতিহাস। রাজনৈতিক বিষয়টা কিন্তু ইতিহাস জানতে হয়, দেশের পরিস্থিতি বুঝতে হয়, ভবিষ্যৎ এবং অতীত জানতে হয়, দেশের অনেক কিছু পরিস্থিতি কীভাবে সামাল দিতে সেটা বুঝতে হয়। সেটা কিন্তু মোটামুটি ইতিহাস, রাজনীতি আমরা সবাই জানি, ইতিহাসটা আমরা জানি, কীভাবে একটা জিনিস হ্যান্ডেলিং হয়ে আসতেছে, একটা জিনিস কীভাবে চলছে সেটা আমরা জানি। সুতরাং ছাত্ররা কিন্তু না, একটা ক্লাস 8-এর বাচ্চা কিন্তু বিষয়টা জানবে। সুতরাং এই ব্যাপারে সে মন্তব্য করতে পারবে, তার একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে এই ব্যাপারে তার মন্তব্য করা। জি, ধন্যবাদ আপনাকে। আমার তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে আমরা নিশ্চয়ই জানি যে ইদানিং কালে খুব তাড়াতাড়ি যে কলকাতায় যে দুর্গাপূজা হতে যাচ্ছে, সেখানে একটি ইলিশ কূটনীতি, যেটি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা যে জিনিসটিকে চালু রেখেছিলেন, যে ইলিশ কূটনীতি, ইন্ডিয়াতে তারা টনে টনে তারা মাছ পাঠাতো, ইলিশ মাছ পাঠাতো। তো যেটি বর্তমান সময়ে যেই ফ্যাসিবাদ উৎখাতের পরে যে সরকার আসলো, তারা কিন্তু ইলিশ দেওয়ার ব্যাপারে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা যিনি ছিলেন, উনি নিষেধ করলেন যে যখন আমরা বাংলাদেশের মানুষ ইলিশ মাছ পাচ্ছি না, তাহলে কেন আমরা সেটি ভারতে রপ্তানি করব। এবং এটিকে কিন্তু সবাই পজিটিভভাবে নিয়েছিলেন। কিন্তু আমরা সাম্প্রতিক সময় আবার দেখলাম যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতে ইলিশ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি আপনার সাথে প্রথমে কোট করতে চাই বা অ্যাড করতে চাই যে ইলিশ কূটনীতি, আমি শুধু বলবো না ইলিশ কূটনীতি না, শেখ হাসিনা যে ফ্যাসিবাদ সরকার, সে শুধু ইলিশ কূটনীতি করে নাই, সে আপনার আম কূটনীতিও করেছে, যেটাকে ম্যাঙ্গো ডিপ্লোমেসি আর কি। সে কিন্তু প্রতি বছর আম পাঠাতো, টনে টনে আম পাঠাতো, এটা আমরা দেখেছি মোদির কাছে এবং মমতার কাছেও পাঠাতো। সুতরাং আম কূটনীতিও ছিল। এবং বিভিন্ন সরকারি যে সেক্টরগুলোতে কাজ করা হতো, বিশেষ করে মেট্রো রং করার কাজ, বিভিন্ন কিছু মেরামত করার কাজ, এটা কিন্তু সে ইন্ডিয়ার বিভিন্ন সংস্থাকে দিয়েছে। এবং এমনও দেখেছি আমরা যে তারা নিজেরা শুধুমাত্র টাকাই ইনভেস্ট করবে না, তাদের নিজস্ব লোক দিয়ে কাজগুলো করাবে, অর্থাৎ তাদের টাকাই তারা নিয়ে যাবে, খয়ের তেলে কই ভাজবো, কিন্তু মাঝখানে বাংলাদেশ টাকা এমন কোনো সুবিধা পাচ্ছে না, শুধু পাবলিক শুধু টাকা দিয়ে এগুলো স্বাচ্ছন্দ্য উপভোগ করবে আর কি, বিষয়টা এরকম। তো এই ধরনের কূটনীতি ছিল শেখ হাসিনার আমলে। যেটা আপনি বললেন যে এইটা বিষয়টা আসলে ওই আমার কাছে কেমন যেন একটু খটখটে লাগতেছে, তবু আমার কাছে মনে হয় না এর কিছু ইতিবাচক দিকে রয়েছে। প্রথমে যখন বলা হয়েছিল আমরা ইলিশ দিব না, তখন আমার কাছে সবার কাছে এটা ভালো লেগেছে। কিন্তু দেখেন, যখন বলা হয়েছে ইলিশ দিব না, তারপরে দেখেন আমাদের যারা জেলেরা রয়েছে
নানান ফন্দি ফিকিরে তারা ইলিশ মাছ রপ্তানি করতেছে। তার মানে আমরা কি বুঝতেছি এখান থেকে? তাহলে আমাদের যারা জেলে রয়েছে তাদের যে অধিকার মুক্ত বাণিজ্য করার, সেই অধিকারটাকে এই সরকার ব্যাহত করতেছে। একদিক থেকে দেখলে, নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখলে, আমি পাট উৎপাদন করতেছি, সেই পাট আমি বিদেশে রপ্তানি করতে পারতেছি। আর সেই পাটের দাম বেড়ে যাবে দেখে আমি বিদেশে রপ্তানি করতে পারবো না। তাহলে তো এটা এক প্রকার, যেমন চামড়ার ব্যবসায়ী আমাদের দেশে ইতিমধ্যে চামড়া ব্যবসায়ী আমাদের দেশে কি আমরা দেখি শীতকাল কুরবানির সময় তারা মার খেয়ে যায়। কি জন্য তারা মার খায়? কারণ আমরা চামড়াটা দেশে বাইরে রপ্তানি করতে পারি না, এই জন্যই তো চামড়া ব্যবসায়ীরা। তো এরকম সিস্টেম যদি আমাদের দেশে থাকে তাহলে কিন্তু কৃষকরা, জেলেরা কিন্তু একটা সময় ধরা খেয়ে যাবে মাছের ক্ষেত্রে। সুতরাং রপ্তানি সিস্টেমটা চালু থাকা উচিত, এটা আমিও বলি। রপ্তানি এতে করে আমাদের বাজারে ব্যালেন্স স্থিতিশীল থাকবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে বিষয়টা হয়েছে আমার কাছে এটা খুবই বিষয়টা বলবো যে, দেখুন বিগত কিছুদিনে ইলিশ মাছ রপ্তানি হয়নি, তারা রপ্তানি করার চেষ্টা করতে বারবার কিন্তু বিভিন্ন জায়গায় চালান ধরা পড়তেছে বিজিবির মাধ্যমে। তার মানে আমরা তো আমাদের জনগণের সেন্টিমেন্ট চেঞ্জ করতে পারতেছি না। সরকার জোর করে কথা আইন এটা বন্ধ করে রাখবে, এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন দেশে যথেষ্ট পরিমাণ ইলিশ থাকার পরেও ইলিশের দাম কিন্তু কমতেছে না। সেই একই অবস্থা, মানুষ ইলিশ খেতে পারতেছে না। এখন 1800 টাকা 2500 টাকা কেজি ইলিশ, যদিও ইলিশ আছে যথেষ্ট, মানে 1.5 থেকে 5 কেজি 2 কেজি ইলিশগুলা 18 থেকে 2500 টাকা কেজি ইলিশ আছে, কিন্তু মানুষ খেতে পারতেছে সে একই দাম। তার মানুষ যদি খেতেই না পারে তাহলে আমি দেশে বাইরে রপ্তানি করি, এতে আমার রিজার্ভে কিছু ডলারও আসলো, আমার কৃষকরাও লাভবান হলো, আমার জেলেরাও লাভবান হলো। এই দৃষ্টিকোণ থেকে এটা সরকারের জন্য একটা ভালো উদ্যোগ। তবে আমার মনে হয় 3000 টনটা অনেক বেশি হয়ে গেছে। 500 টন, যেখানে কিনা 500 টন 600 টন আগে পাঠানো হতো, সেখানে 3000 টন, এটা অনেক বেশি পরিমাণে। 1000 টন হইতে পারে বা 1500 টন হইতে পারে সর্বোচ্চ। এবং এটা দেওয়ার সময় তারা বলতে পারতো যে আমরা দেখাতে চাই আমাদের উদারতা, আমরা বাঙালি হিসাবে আমরা উদারতা দেখাতে চাই, আমরা ভারতের সাথে কোনো বৈরী সম্পর্ক রাখতে চাই না। এবং এটা দেওয়ার সময় বলতে পারতো যে আমরা তাদের থেকে পদ্মার পানি, আমরা তিস্তার পানি চাই, এটা দেয় বিনিময়ে, বা এইটা চাই। এইভাবে একটা অফিসিয়াল বিবৃতি দিয়ে যদি ঘোষণা করতো তাহলে এটা আমাদের ডিপ্লোমেসির জন্য আর ভালো হতো। তখন এটা ভারতবাসীর পক্ষে একটা কাজ করতো, তাদের একটা বিবেকবোধ জাগ্রত হতো। আপনি কি এখানে সরকারের দ্বিমুখী নীতি দেখতে? আমি এখানে দ্বিমুখী নীতি হচ্ছে সরকার, আমি ব্যর্থতাই দেখতেছি। কেন দেশে যথেষ্ট পরিমাণ ইলিশ মাছ থাকা সত্ত্বেও এখন না বলা হচ্ছে টনকে টন 3000 টন ইলিশ রপ্তানি করা হবে? তার আগে তো দেশে ইলিশ ছিল। তার মানে তাহলে দেশে এত পরিমাণ ইলিশ থাকা সত্ত্বেও কেন ইলিশের দাম কমাতে পারেনি তারা? এদিক থেকে আমি বলবো যে তাদের ব্যর্থতা রয়েছে। কিন্তু যদি দাম কমাইতে পারতেছে না, তাহলে দেশের বাইরে রপ্তানি করে দিলে আমার উল্টা রিজার্ভে জমা হচ্ছে। তাহলে আমি একইভাবে এটাও তো দেখতে পাচ্ছি যে ভারত যখন একটা সময় ছিল যে আপনার পেঁয়াজ রপ্তানি করছিল, মাঝখানে দীর্ঘ একটা সময় কিন্তু ভারত পেঁয়াজ রপ্তানি করেনি, শেখ হাসিনা তখন ক্ষমতায়। তো ভারত পেঁয়াজ রপ্তানি কেন করেনি? কারণ তারা বাংলাদেশে ওই সময় তারা বলেছে যে আমাদেরই পেঁয়াজের দরকার, আমরা রপ্তানি করবো না। একইভাবে তারা গরু রপ্তানি বন্ধ করে দিল। তো ওই সময় আমাদের গরুর দাম বেড়ে গেল, তখন আমরা নিজেদের রিজার্ভে মোটামুটি এখন গরুর একটা ব্যবস্থা করতে পেরেছি। তো আমার কথাটা হচ্ছে, ভারতকে শুধু আমরা দিয়েই যাবো, আমরা কি কিছু পাবো না? আমরা তিস্তা চুক্তি এখনো সমাধান করতে পারলাম না। আমরা ভারতের কাছ থেকে, ভারত একটা সময় বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন নিতে চাইলো, সেটাও ওই সময়কার সরকার অনুমোদন দিয়ে দিল। তো ভারতকে শুধু আমরা কি পর্যায়ক্রমে শুধু দিতেই থাকবো? আমরা ভেবেছিলাম যে একটা পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তনটা তো আমরা দেখলাম না। আমি কিন্তু সেই পরিবর্তনের ছোঁয়া ইতিমধ্যে দেখেছি। আপনারা খেয়াল করছেন কিনা, যখন আমাদের ডাম্বুর গেট খোলা হলো গোমতী নদীর এই পাশে ত্রিপুরা থেকে, তার পরপরই কিন্তু আবার উত্তর থেকে বন্যা আসা শুরু হয়েছিল। এবং আমরা দেখেছি যে ভারতের গুজরাটে কিন্তু বন্যায় তাদের ঘরবাড়িতে কুমির উঠে গেছে, বন্যায় তার রাস্তাঘাট ঘরবাড়ি অর্ধেক তলিয়ে গিয়েছে। তারা কিন্তু এইবার তারা কিন্তু তিস্তার ব্যারেজ খুলে নাই, বা বন্যা কিন্তু ওইভাবে খুলে না, হয়তো অল্প পরিমাণে পানি আসছে, কিন্তু অন্যান্যবার যেভাবে খুলে তারা উত্তরবঙ্গের এই দিক দিয়ে এবার সেরকম খুলতে পারেনি। কেন? এই আমাদের প্রতিবাদের কারণে। কিন্তু এবার কিন্তু প্রচণ্ড পরিবাদ হচ্ছে। ডক্টর ইউনূস সরকার দেখবেন, তিনি নিজে তিনি কিন্তু একটা কথা বলছেন কৌশলগতভাবে। তিনি বলেছেন কি, যে মিডিয়া যা প্রচার হচ্ছে তার জন্য কি, মানে তার জন্য আমরা আসলে সবাই মানে মর্মাহত বা দুঃখিত বা অনাকাঙ্ক্ষিত। এটা আশঙ্কাজনক, মানে আশাজনক নয় আর কি, এরকম বলছে অনাকাঙ্ক্ষিত। এটা তারা কি বোঝানো হচ্ছে আসলে? উনি কিন্তু মানে এই জন্য বলে নাই যে আমাদের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এটার জন্য আমরা অনাকাঙ্ক্ষিত। উনি কিন্তু কৌশলগত কথাটা বলেছেন। যে মিডিয়াতে কি বোঝা হচ্ছে যে ভারতের থেকে উজান থেকে নেমে আসা তাদের গেট খুলে দেওয়া, হঠাৎ করে তারা গেট খুলে দিয়েছে, এই কথাটা প্রচারিত হচ্ছে। তার মানে এই জন্য এটা অনাকাঙ্ক্ষিত, মানে আমরা এরকম ভারতীয় শুনতে চাই নাই। অর্থাৎ এখান থেকে তারা স্পষ্ট যে আমাদের প্রতিবাদের কারণে কিন্তু তারা উত্তরবঙ্গে থেকে আবার তিস্তার ব্যারেজ তারা খুলতে পারে, যদিও তাদের গুজরাট পানি থেকে তলিয়ে গেছে, তাদের ওইদিকে পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে তাদের ওইদিকে মুর্শিদাবাদ সব এগুলো বন্যায় তলিয়ে গেছে, তারপরে কিন্তু এবার তারা গেট ছাড়ে নাই। আমি মনে করি এটা আমাদের সফলতা, যে ডাম্বুর ব্যারেজ করার পর আমরা যে প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদের ভয়ে তারা এবার এই দিকে থেকে গেট ছাড়ে নাই। এই জন্য এটা মনে হয় আমার একটা বড় একটা সফলতা। গুজরাট তলিয়ে গেল, কিন্তু আমাদের উত্তরবঙ্গ কিন্তু এবার তলায়নি। আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে উত্তরবঙ্গ তলিয়ে যাবে, এমনকি যখন আমাদের আন্দোলন হচ্ছিল ওই সময় কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বন্যা চলছিল। আপনি খেয়াল করছিলেন কিনা? বন্যা চলছিল, আপনি যদি সার্চ করেন তখনকার পত্রিকাগুলো যদি দেখেন। কিন্তু গুজরাট তলিয়ে গেল, কিন্তু এবার বন্যা হলো না কেন?
এটা হলো আমাদের বর্তমানে মনে করি এই সরকারের একটা সফলতা। এবং আমরা এই যে দাবি আদায় করতে শিখতেছি, বর্ডারে এখন আমরাও কি তাদের তাদের চোরাচালান বন্ধ হয়ে গিয়েছে, তাদের লোকরা আমাদের বর্ডারে তাদেরকে গ্রেফতার করে আমরা এখন আমাদের জেলে নিয়ে আসতেছি। যদিও আমরা মুসলিম প্রধান আমাদের বিজিবিরা হত্যা খেলা এটা আমাদের মুসলিমদের গায়ে নাই, কিন্তু ভারতের তারা তাদের দিক যেটা তারা কীভাবে করে তারাই ভালো জানে, হত্যা খেলা থেকে তারা মেটে ওঠে। যেমন আমরা তাদেরকে গ্রেফতার করে জেলে নিয়ে আসি, সাজা দিয়ে তাদেরকে একটা সময় তাদের দেশে হস্তান্তর করে দিই। এই যে মূলনীতি, এটা তো আমরা তো অর্জন করতে দিই, ফ্যাসিবাদের আমল তো এটা ছিল না। ফ্যাসিবাদের আমল আমরা দেখেছি যে ভারতের যেই দূতাবাসের যে কর্মকর্তা আসতেন কূটনীতিবিদ্যা, তারা আমাদের প্রধানমন্ত্রীর সামনে বা আমাদের অন্যান্য মন্ত্রীদের সামনে পা উঁচু করে পা রেখে কথা বলতেন, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। এটাই আমাদের সফলতা। এবং ডাম্বুর ব্যারেজ খোলার পরে ইত্যাদি খোলার পরে তারা এখন কথা বলতে বাধ্য হচ্ছে, তারা এই জবাবদিহি করতে বাধ্য হচ্ছে, কিন্তু একসময় কিন্তু ভারতীয় কোনো সরকার বা কেউ এটার জন্য বাধ্য ছিল না। তারা এখন আমাদেরকে নিয়ে সচেতন হচ্ছে, তারা এখন আমাদের কোনো একটা প্রশ্ন করে তারা সেটা উত্তর দিতে চাচ্ছে, তারা উত্তর দিতে বাধ্য হচ্ছে। এখন আপনি দেখবেন যে এখন কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে তলব করতে পারি দূতাবাসকে, কিন্তু শেখ হাসিনার আমলে কিন্তু এই তলবটা ছিল না। এদিক থেকে আমরা সফল। আপনি যেমন সফলতার কথা বলছেন, যে তারা বিভিন্ন সময় আমাদের এই আলোচনাগুলোতে বা আমরা যখন তাদেরকে ডাকছি তারা রেসপন্স করছে, তো আমি একটা বিষয় আপনাকে একটু বলে রাখতে চাই। তো আপনি ধরে নিচ্ছেন যে এটা একটা সরকারের সফলতা, কিন্তু আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে একটি ছেলেকে চোরের অপবাদ দিয়ে হত্যা করা হয়। এবং এটি কিন্তু সরকারের, এর আগেও কিন্তু আবরার ফাহাদ নামে একজনকে হত্যা করা হয়েছে। এবং মূলত বলতে পারেন যে সরকারের, এই সরকার যখন ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ঘটনাগুলো ঘটছে বা বিভিন্ন জায়গাতে ক্ষেত্র বিশেষে যেসব ঘটনাগুলো ঘটছে, এবং আমরা যদি বলি যে আমাদের যে 6 সমন্বয়ক যারা এই আন্দোলনটার সাথে প্রথম থেকে সম্পৃক্ত ছিল, পরবর্তীতে আরো ছাত্ররা এবং সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গাতে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা, একজনকে পিটিয়ে হত্যা করে ফেলা, তাকে খাওয়ানো হয় এবং পরবর্তী সময় তাকে হত্যাও করা হয়। তো এরকম একটা ঘটনার পরে আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হলো, বা আসলেই যে এই যে বলছেন সরকারের সফলতা, একটা সরকার সফল আমরা কখন বলবো, যখন একটি দেশের আইন শৃঙ্খলা আজকে কোন পর্যায়ে চলে গেলে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটছে। তো আপনি এখানে ওই সফলতাগুলো দেখছেন যে কূটনৈতিক মহলে কিছু সফলতা, কিন্তু আমরা এই ব্যর্থতাগুলোকে দেখছি না। দেখুন, আইন শৃঙ্খলা বাহিনী এমন একটা অবস্থা যে পুলিশ এখন কোথাও চাইলে শক্তিশালী অবস্থা নিতে পারতো, তারা বলতেছে তারা অমুকের দলাল, তোরা তো অমুকের লোক ছিলি, তারা আবার আমাদের বিরুদ্ধে শোষণ করতে আসছিস, যার ফলে পুলিশের মাথাটা পুরো ভেঙে গেছে, তারা এখন শক্তভাবে দাঁড়াতে পারতেছে না। যার ফলে কিন্তু আপনি দেখতেছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। কি জন্য দেওয়া হয়েছে আপনি বুঝতে পারতেছেন তার দেশটার পরিস্থিতি কতটা, মানে পুলিশ কতটা দুর্বল থাকলে এরকম একটা পরিস্থিতি হতে পারে। পুলিশ কতটা দুর্বল থাকলে আনসাররা পর্যন্তকেই তারা আন্দোলন নিয়ে তারা একটা হট্টগোল করে, তারা সেদিন যে হাসনাত আব্দুল্লাহ দুজনকে পেটালো, সেই একজন কিন্তু মারা গিয়েছে, জানেন কিনা। তো যেটা বলতেছিলাম যে আসলে আইন শৃঙ্খলার অবস্থা এখন উন্নতির দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আপনি বললেন যে এই ব্যাপারে যে মারা গেছে তার ব্যাপারে সমন্বয়টাকে উদ্যোগ নেবে। সমন্বয়কদের সবসময় কথা অন্যায়ের বিরুদ্ধে নেই, আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনো অন্যায়ের পক্ষে নয়, এটা হচ্ছে মূল কথা। আর এখানে যে হত্যাকাণ্ডটা ঘটেছে, যেটি মামলা হয়েছে, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, সুতরাং এটা আইনিভাবে চলবে এটা। এবং আমাদের তো ভাই, আমরা তো এই হত্যাকারীদেরকে সাহায্য করতেছি না। আপনি দেখবেন যে একজন হত্যাকারীকে কিন্তু যারা এই হত্যাকারী যে পিটিয়েছে, যে বলছে আমার মোবাইল ছিল, তারা কিন্তু অন্য ছাত্ররা কিন্তু দুই কাঁধে থেকে তাকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসছিল। সুতরাং এটা কিন্তু ছাত্ররাই করেছে। আর আমরা একটা কথা বলেছিলাম, সমন্বয়ক মানে সবাই সমন্বয়ক। আন্দোলনের সময় 6 সমন্বয়কে যে নিয়েছিল, বাকি সবাই সমন্বয়ক ছিল। সমন্বয়ক লিস্ট ছিল, 200 পর্যন্ত তালিকা ছিল, 200 জন পর্যন্ত, সবাই সমন্বয়ক। সুতরাং এখন যারা নিয়ে এসতেছে তারা কিন্তু আমাদের সমন্বয়কের অন্তর্গত। কিন্তু এখন মূল বিষয় থেকে আমাদের এই 6 জনকে জেলে নেওয়াতে আর বাকিরা বক্তব্য দেওয়াতে তারা এখন ভাইরাল, তাদেরকে এখন সবাই চিনে। এখন তাদেরকে শুধু সমন্বয়ক বলে, বাকিরা সমন্বয়ক না, আসলে সবাই সমন্বয়ক হিসেবে কাজ করেছে। সুতরাং যারা তাদেরকে ধরে এনেছে এরাও তো ছাত্র ভাই আমাদের, এবং এই হত্যাকারীদের পক্ষে তো আমরা নাই, তাদেরকে তো বহিষ্কার করা হয়েছে অলরেডি ইতিমধ্যে। সুতরাং আমরা বলবো যে ছাত্র সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং যাবে, এবং আইন তার আইনের গতিতে চলবে। আমরা আইন হাতে তুলে নিব না। কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে না যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশ? না, এটা আমার কখনই মনে হচ্ছে না নিয়ন্ত্রণের বাইরে। দেখুন, একটা যদি প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা আমরা দেখেছি, তারা তো এখনও আছে। দীর্ঘ 17টা বছরে বিভিন্ন সেক্টরে আওয়ামী ফ্যাসিবাদের বিভিন্ন ছাত্রলীগ বাহিনী, ছাত্র ক্যাডার, এরা বিভিন্ন চাকরি নিয়েছে, তারা এখনও আছে। তাদেরকে চাইলে যদি এখন আমরা বাদ দিতে পারতেছি না, তাহলে একটা হুলস্থুল পরিবেশ তৈরি হবে। আস্তে আস্তে তাদেরকে খুঁজে বের করা হবে, যার ফলে সরকার একটু আস্তে আস্তে সময় নিচ্ছে। কারণ আপনি ধরুন, এমনিতেই পুলিশ নাই, এমনিতেই কাজকর্ম হচ্ছে না, সেনাবাহিনী পাহারা দিয়ে টহল দিয়ে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে।
আবার এখন যদি সরকার উদ্যোগ নামে যে যেগুলা বেশি এমনকি যারা এই ফ্যাসিবাদকে তাদেরকে শাস্তি দিতে সব পুলিশকে 90% পুলিশকে ধরতে হবে। আর 90% পুলিশই মাঠে ছিল, শুধু ইমিগ্রেশনের পুলিশ বা হচ্ছে ওই দু একটা পাসপোর্টের পুলিশ, বিভিন্ন ছোটোখাটো দায়িত্ব যেগুলো পালন করে এলাকার অন্য দায়িত্ব, এই সমস্ত পুলিশ 90% কিন্তু সব জেলে যেতে হবে। তাদের পুরো আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়বে, একেবারে দেশটা পুরো অস্থিতিশীল হয়ে যাবে। সেই কথা আমাদের চিন্তা করতে হয়, যার ফলে সরকার যারা মেন মাথা, যারা মেন সুবিধাভোগী যেমন ওসি ডিসি এর দিকে কিন্তু সবগুলোকে গ্রেফতার করতেছে, এবং যারা অন্যায়ভাবে গুলি চালিয়েছে স্পষ্ট প্রমাণ আছে এই ধরনের যারা কিছু আছে তাদেরকেও কিন্তু গ্রেফতার করেছে, এবং বাকিদের কাছ থেকে বরখাস্ত বা বহিষ্কার করা হবে, কিন্তু নতুন পুলিশ তাকে নিতে হবে, পুলিশের কাঠামোটা গড়ে তুলতে হবে, তারপরে ধন্যবাদ এই আপনাকে। সমস্যা আরো বৃদ্ধি পেতে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথা হলো, পক্ষে বিপক্ষে আমাদের অনেক বিষয় সামনে এসেছে, এবং আমরা দেখেছি যে বর্তমান সময়ে যে দেশের যে পরিস্থিতি রয়েছে, এই মুহূর্তে সরকারও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, পাশাপাশি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই সরকারকে সময় দিতে চাই, কারণ 2 মাসে একটা দেশের বৃহত্তর পরিবর্তন সম্ভব না। সুতরাং আমরা আজকে এখানেই আমাদের আলোচনাগুলো শেষ করতে চাই। অবশ্যই আমরা আপনাদের মতামতগুলো আশা করি। আমরা চাই যে বাংলাদেশ যেন অবশ্যই সামনের দিকে এগিয়ে যাক, এবং ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনো ফিরে আসতে না পারে, এবং এই বাংলাদেশকে এরকম একটি স্বাধীন দেশ যেখানে আমরা সবসময় মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম। যেই 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আমাদের গণতান্ত্রিক স্বাধীনতার জন্য, তো সেই গণতান্ত্রিক স্বাধীনতা যখন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু পুরো বাংলাদেশ একত্রিত হয়ে এই আজকে আমরা এই স্বাধীনতা লাভ করতে পেরেছি। সুতরাং আপনাদের মতামতগুলো আমি আশা করি, এবং আমরা আমাদের আলোচনাগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের মতামতগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।